আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। বাড়ির সবাই মুহূর্তে চিন্তিত হয়ে পড়ল। সেই মুহূর্তেই বাড়ির গেট দিয়ে ঢুকলো অভ্র। সবাইকে এক জায়গায় জড়ো হয়ে থাকতে দেখে সে বলল, কি হয়েছে এখানে? আহিয়া, মা মাথা ঘুরে পড়ে গেছে। আরজান আহিয়াকে কোলে করে সোফায় শোয়ালো। তাকে ভীষণ চিন্তিত লাগছে। বারবার আহিয়ার মুখে হাত দিয়ে তাকে ডাকছে। টি টেবিল থেকে পানি নিয়ে তার মুখে ছিটালো। আহিয়ার তাও জ্ঞান ফিরছে না। বাড়ির মধ্যে হুলুস থুলুস কাণ্ড বেঁধে গেল। অনু রুমের মধ্যে বসেছিল। হঠাৎ এত চিৎকার চেঁচামেচিতে সে ঘাবড়ে গেল। বাড়ির কারোর কোনো বিপদ হলো না তো? সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। অনেকদিন হয়েছে তার নিচে তেমন যাওয়াই হয় না। সব সময় তার খাবার উপরে নিয়ে আসে, না হলে তার মা সাহেলা বেগম কিংবা আয়েশা বেগম কেউ না কেউ দিয়েই যায়। মাঝে মাঝে তো আহিয়া নিয়ে আসে। অভ্রর জন্য সে নিচে নামতেই পারে না। এইসব ভাবতে ভাবতেই অনু ঘরের বাইরে চলে আসলো। নিচে তাকাতেই দেখলো আহিয়া সোফার উপর শুয়ে আছে। তাকে ঘিরে সবাই কথা বলে যাচ্ছে। আরজান বারবার আহিয়ার মুখে থাপ্পড় দিচ্ছে, কিন্তু তাও সে চোখ খুলছে না। অনু এবার ঘাবড়ে গেল। বড় কোনো বিপদ হয়নি তো? তাড়াতাড়ি করে সিঁড়ির দিকে পা বাড়ালো। তার চোখ পুরোপুরি আহিয়ার দিকে। এক পা, দু পা, তিন পা ফেলতেই তার পা স্লিপ কেটে গেল। অনু গগন বিদানি এক চিৎকার দিল। অনুর চিৎকারে সবাই সিঁড়ির দিকে তাকালো। মুহূর্তেই পুরো বাড়ি যেন স্তব্ধ হয়ে গেল। অনু সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে। সিঁড়িগুলোতে রক্ত দিয়ে ভেসে যাচ্ছে। অভ্র সেদিকে তাকিয়ে যেন পাথর হয়ে গেল। তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। সে শুধু নিষ্পলক তাকিয়ে রইল সিঁড়ির দিকে। মনে হচ্ছে তার জান যেন সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে। তার একমাত্র বাচ্চার অবলম্বন যেন রক্ত হয়ে ঝরে পড়ছে। শায়লা বেগম জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ল। আয়েশা বেগম তাকে ধরে বসে পড়ল। আরজান বনু বলে এক চিৎকার করে তার কাছে চলে গেল। আর অভ্র, সে তো পুরো পাথর হয়ে গেছে। তার এই মুহূর্তে কি রিয়াকশন দেওয়া দরকার সে জানে না। সে থপ করে ফ্লোরে বসে পড়ল। আরজান তাড়াতাড়ি অনুর কাছে গিয়ে তাকে ডাকতে লাগলো, বোন আমার চোখ খোল, একদম চোখ বন্ধ করবি না বলে দিলাম। অনুর তাতে কোনো হেলদোল নেই, সে অজ্ঞান হয়ে গেছে। আরজান তাড়াতাড়ি অনুকে কোলে তুলে নিল। দরজার দিকে দৌড়ে যেতে যেতে বলল, বাবা বাবা, আমি বোনকে নিয়ে যাচ্ছি হাসপাতালে, তুই বাড়ি দিকে দেখো। আরজান চৌধুরী কি বলবেন, সে তো নিজেই পাথর হয়ে গেছে। তার আদরের রাজকন্যা এইভাবে, যার কপাল নিয়ে সে গর্ব করে, আজকাল কপালের এই দশা। তবে কি সবার নজর লাগলো তার ভালোবাসায়? হয়তো তাই হবে, না হলে এত সুখের মধ্যেই দুঃখের হাহাকার কেন? আজমল চৌধুরী সোফায় ধপ করে বসে পড়লেন। আয়েশা বেগম বেশ কয়েকবার শায়লা বেগমের মুখে পানি ছিটা দিলেন। বেশ অনেকক্ষণ হওয়ার পর তিনি পিট পিট করে চোখ খুললেন। চোখ খুলতেই তার চোখ চলে গেল সিঁড়ির দিকে, যেখানে একটু আগে তার মেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছিল আর রক্তে ভেসে যাচ্ছিল পুরো সিঁড়ি। তার মেয়ে ঠিক আছে তো? তার মেয়ের কিছু হয়ে যায়নি তো? তাড়াতাড়ি করে উঠে বসলেন। এদিক ওদিক তাকিয়ে দেখলো অভ্র মেঝেতে বসে আছে, যেন তার কোনো বোধ শক্তি নেই, পুরো এক পাথর মানব। না, শায়লা বেগম তাড়াতাড়ি অভ্রর কাছে গেল। তারপর অভ্রকে বলল, আবার বাবা, বসে আছিস কেন? তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে চল। আমার অনুমা ঠিক আছে তো? ওর কিছু হবে না তো? অভ্র কিছুই বলল না, শুধু ফ্লোরের দিকে তাকিয়ে রইল। শায়লা বেগম অভ্রকে ধাক্কা দিল, তারপর চিৎকার করে বলল, অভ্র, এইভাবে পাথরের মতো বসে থাকিস না বাবা, তাড়াতাড়ি হাসপাতালে চল। আমার মেয়েটা এখন কি করছে আল্লাহই জানে। অভ্র উঠে উপরের দিকে হাঁটা ধরল। কিছু দূর যেয়ে পেছন ফিরে তাকিয়ে বলল, আমি দায়িত্বহীন স্বামী। বৌমা, আমাকে তোমরা আর অনুর আশেপাশে ডেকো না। আমি ওর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। আর এক সেকেন্ড তো দাঁড়ালো না অভ্র। গট গট করে পায়ে উপরের রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। শায়লা বেগম বুঝলো ছেলেটা ভীষণ কষ্ট পেয়েছে। এই বাচ্চা নিয়ে তার কত আনন্দ ছিল, সারাক্ষণ মাতিয়ে রাখতো বাড়িটাকে। হঠাৎ এক কাল বৈশাখী ঝড় এসে সব ধ্বংস করে দিয়ে গেল। হঠাৎ শায়লা বেগমের মনে পড়ল আহিয়ার কথা। মেয়েটা এখনো জ্ঞান হারিয়ে পড়ে আছে।
এত বড় কাণ্ড ঘটে গেল, মেয়েটা কিছুই জানতে পারল না। শায়লা বেগম তাড়াতাড়ি আশরাফ চৌধুরীকে বললেন, আশরাফ, তাড়াতাড়ি নাও, মেয়েটা কখন জ্ঞান হারিয়ে না জানি কি হলো। তাড়াতাড়ি হাসপাতালে চলো। আশরাফ চৌধুরী এতক্ষণ নীরব হয়ে সবটা দেখছিলেন। তার চঞ্চল ছেলেটা যে কতটা কষ্ট পেয়েছে সে সেটাই ভাবছিলেন। ছেলের কষ্ট, তার বুকটা ফেটে যাচ্ছে। তার তো একটাই মাত্র ছেলে, কত আদর যত্ন বড় করেছে সে ছেলেকে, কখনো একটা আঙ্গুলের টোকাও দেয়নি তাকে। তার ইচ্ছে মতো সব কিছু করেছেন, বন্ধু বান্ধব, আড্ডা, ঘোরাঘুরি। কখনো আশরাফ চৌধুরী তাকে বাধা দেয়নি, কারণ সে যে ছেলেটাকে বড্ড বেশি ভালোবাসে। ভাবনার ঘোর কাটিয়ে তিনি আহিয়াকে কোলে তুলে নিলেন, তারপর চলে গেল সদর দরজার দিকে। একে একে সবাই তার পেছনে ছুটলেন। আরজান অনুকে হাসপাতালে আনার পরেই তাকে ওটিতে নেওয়া হয়েছে। অনুর অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। এমনিতেই সে 3.5 মাসের প্রেগনেন্ট ছিল, তার মধ্যে এত বড় কাণ্ড ঘটে গেল। এখন ওয়াশ করতে হবে। আরজান কেবিনের বাইরে মাথা নিচু করে বসে আছে। এই মুহূর্তে সে আহিয়ার কথা পুরোপুরি ভুলে গেছে। তার বোন যে ব্যথায় কাতরাচ্ছে, শুধু বারবার তার চোখের সামনে সেটাই ভাসছে। গাড়িতে আনার সময় হঠাৎ অনু জ্ঞান ফিরে যায়। সে কি তার গগন বিদানী চিৎকার! বোনের চিৎকারে আরজানেরও চোখে পানি চলে এসেছে। বেশ কিছুক্ষণ পরে আশরাফ চৌধুরী আহিয়াকে কোলে তুলে নিয়ে কেবিনে ঢুকলো। হঠাৎ আরজানের চোখ গেল আহিয়ার দিকে। সে দৌড়ে ছুটে গেল সেদিকে। তারপর তার চাচ্চুর থেকে আহিয়াকে কোলে নিল, তাড়াতাড়ি করে ভর্তি করে দিবে তাকে। বেশ কিছুক্ষণ দেখার পরে ডাক্তারটাকে ইনজেকশন দিল। বাইরে এসে জানালো, এত ভয় পাওয়ার কিছু নেই, শরীর প্রচণ্ড দুর্বল, আর উনি 1.5 মাসের প্রেগনেন্ট। এত বড় এক খুশির সংবাদ, কিন্তু বাড়ির কারোর মুখে কোনো হাসি নেই, যেন এক বিষাদের ছায়া। আরজান চোখ বন্ধ করে চেয়ারে বসে পড়ল। আজ তো তার খুব খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে একটুও খুশি হতে পারল না, কারণ সে যা পাচ্ছে তার বোনটা তা হারিয়ে ফেলেছে। ভাই হয়ে বোনের এত বড় কষ্ট সে কিভাবে সহ্য করবে? আশেপাশে তাকিয়ে সে কোথাও অভ্রকে দেখতে পেল না। তার কাকি মনিকে জিজ্ঞেস করলো, অভ্র কোথায় ছোট মা? আয়েশা বেগম মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেটা একেবারে শেষ হয়ে গেল আরজান। আমার ছেলেটা খুব কষ্ট পেয়েছি, একদম পাথর হয়ে গিয়েছে। যার জন্য এতগুলো দিন আনন্দ কাটিয়েছি, আর সে নেই তার মাঝে। ছেলেটা আমার কোনো কথা বলছে না। আমি আমার ছেলেকে কি দিয়ে সান্ত্বনা করব বাবা? আরজানা ছোট মাকে জড়িয়ে ধরল, তারপর মাথায় চুমু খেয়ে বলল, কেঁদো না ছোট মা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি হয়তো আরও ভালো কিছু ভেবে রেখেছেন। জানি না বাবা, এই কষ্টের মাঝেই তিনি কি ভালো দেখতে পেলেন। তবে তার প্রতি আমার ভরসা আছে, তিনি কখনো নিরাশ করবেন না। আহিয়ার এখনো জ্ঞান ফেরেনি, তার হাতের স্যালাইন চলছে। আরজান একবার দরজার বাইরে থেকে তাকে দেখে এসেছে। সে এখন অনুর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আজমল চৌধুরী মুখের দিকে তাকানো যাচ্ছে না, চোখ দুটো টলমলো করছে। ছেলে না হয়ে বোধ হয় কান্না করে পুরো ফ্লোর ভাসিয়ে ফেলতো। শায়লা বেগম সে কখন থেকে কেঁদেই চলেছেন। তার মেয়েটাকে কখনোই কষ্ট সহ্য করতে পারবে না। আজ পর্যন্ত তার মেয়ের শরীরে তিনি একটাও টোকাও দেন নাই, এমনকি পরিবারের কেউ তাকে টোকা দেয়নি। রাজকন্যার মতো মানুষ করেছে তিনি তার মেয়েকে, আর তেমন একটাই স্বামী পেয়েছে সে, যে তাকে মাথায় করে রাখে। কিন্তু ভাগ্য বলে একটা কথা আছে, আল্লাহ যা কপালে লিখে রাখছেন তাই হবে। তার ওপরে কারোর বাহাদুরি চলে না। তাদের ভাবনার মাঝেই ওটি থেকে বেরিয়ে আসলো ডাক্তার। সবাই দৌড়ে গেল তার দিকে। ডাক্তার দ্রুত বললেন, তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, শরীর থেকে প্রচুর রক্ত বের হয়ে গেছে। তাড়াতাড়ি রক্ত না দিলে তাকে বাঁচানো সম্ভব হবে না। শায়লা বেগম চিৎকার করে কেঁদে উঠল। আরজান গিয়ে তাকে জড়িয়ে ধরল, তারপর বলল, কাঁদছো কেন মা? আমি দেবো আমার বোনকে রক্ত। আমার শরীরে যত রক্ত আছে সব নিয়ে নিক, তবু আমার বোনকে বাঁচাক। শায়লা বেগম কেঁদেই চলেছে। ডাক্তার তাড়াতাড়ি বলল, আপনার রক্তের গুরুত্ব ওনার সাথে ম্যাচ করে। জি ডাক্তার, আমার আর আমার বোনের রক্তের গ্রুপ একই। ওকে, তাহলে তাড়াতাড়ি আসুন, দেরি করবেন না। পেশেন্টের অবস্থা খুব খারাপ। আর একটা কথা বলে রাখি,
ওনার বাচ্চাদের নষ্ট হয়েছে, সাথে আর কোনো দিন উনি মা হতে পারবেন না কিনা সন্দেহ। ওনার মা না হওয়ার সম্ভাবনা 95%, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই কথার যেন ঘরের মধ্যে আবার একটা বজ্রপাত হলো। অভ্র এতক্ষণ নিজেকে সামলে মাত্রই হাসপাতালে ঢুকেছিল। এই কথা শোনার পর তার পুরো পৃথিবী ঘুরে গেল। অভ্র হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল দেয়ালের সাথে। তার কপালে বোধহয় এই ছিল, হয়তো বাবা ডাক শোনার ভাগ্য তার নেই, তাই তো এইভাবে সে তার সন্তানকে হারালো। হয়তো আর কোনোদিনও বাবা হতেও পারবে না। সে সব কিছুর জন্য নিজেকেই দায়ী করছে। কেন সে বাইরে গিয়েছিল, কেন সে অনুকে দেখে রাখতে পারলো না, সব দোষ তার। এই জন্যই হয়তো বড় বাবা তার হাতে তার মেয়েকে তুলে দিতে চায়নি। অভ্র যে তার যোগ্যই না, হয়তো সেই কারণে সে এত বড় শাস্তি পেল। কেউ কোনো কথা না বলে নিস্তব্ধ হয়ে বসে রইল। আরজান চলে গেল ডাক্তারের সাথে রক্ত দিতে। আশরাফ চৌধুরী দূরে তাকিয়ে দেখলেন অভ্রকে, যে চোখ বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার ভীষণ মায়া লাগলো ছেলেটাকে দেখে। কি আদরের চেহারা তার ছেলেটার, শ্যাম বর্ণের ওপর যেন মনোমুগ্ধকর চেহারা। একবার তাকালেই যেন চোখ ফেরানো দায়। তার বিশ্বাস, তার ছেলের দিকে একবার যে মেয়ে তাকিয়েছে সেই তার ছেলের উপর পিছলে পড়েছে। সত্যি তো তাই। সে তো জানে তার ছেলের প্রতিদিন কত মেয়ের লাভ লেটার দিত, কিন্তু তার ছেলেদের এক নারীতেই আসক্ত। তাই সে কোনো নারীর মোহে আটকা পড়েনি। হয়তো একটু ফান করেছে, কিন্তু ভালো সে একজনকেই বেসেছে। আশরাফ চৌধুরী ভাবতে ভাবতে অভ্রর কাছে চলে গেল। তারপর তার কাঁধে হাত রেখে বলল, কষ্ট পাস না বাবা, আল্লাহই দিয়েছিলেন, আবার আল্লাহই নিয়ে গেছে। আল্লাহ চাইলে আবার দিবে। আর দেব না বাবা। তুমি শোনোনি ডাক্তার কি বললো? আমি কখনো বাবা হতে পারবো না। ডাক্তার তো একেবারে নিরাশ করেননি বাবা, কিন্তু বলেছেন আল্লাহ চাইলে হবে। বাবা, সেটা মাত্র 5%। এতটা সম্ভাবনা 0। আশরাফ চৌধুরী আর কিছু বললেন না। ছেলেকে হাত ধরে নিয়ে আসলেন চেয়ারের সামনে। তারপর তাকে বসিয়ে দিয়ে তিনি নিজেও পাশে বসে পড়লেন। পিটপিট করে চোখ খুলছে আহিয়া। চারপাশে উগ্র ফিনাইলের গন্ধ, তার বমি পাচ্ছে। সে চোখ খুলে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। তার চারপাশে তাকিয়েও পরিচিত মনে হলো না। সে আস্তে আস্তে বসে পড়ল। তাকে উঠতে দেখে একটা নার্স দ্রুত এগিয়ে আসলো। তারপর বলল, উঠবেন না ম্যাম, আপনার স্যালাইন চলতেছে। এই অবস্থায় আপনি উঠতে পারবেন না। কিন্তু আমি এখানে, আমার হয়েছেটা কি? ভয়ের কোনো কারণ নেই ম্যাম, খুশির খবর আছে। কি খবর? আপনি মা হতে চলেছেন। আহিয়া চমকে উঠল। সত্যি মা হতে চলেছে। তার এক হাত চলে গেল আপনা আপনি তার পেটের উপর। চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করার চেষ্টা করলো। তারপর হঠাৎ করে চোখ খুলে সে বলল, আমার হাজবেন্ড কোথায়? নার্সটার মুখ হঠাৎ করে কালো হয়ে গেল। আহিয়া লক্ষ্য করলো একটু আগের উজ্জ্বলতা তার মুখে নেই। সে ব্রু কুঁচকে ফেললো। তারপর বলল, কি ব্যাপার, আপনার মুখে এমন হয়ে গেল কেন? কি আর বলবো ম্যাম, আপনার এত বড় একটা খুশির সংবাদও কেউ খুশি হতে পারলো না। আহিয়া অবাক হলো। তার এই সংবাদে কেউ খুশি না, ব্যাপারটা যেন তার বিশ্বাসই হলো না। সে অবাক হয়ে বলল, কি বলছেন আপনি জাতা? আমার প্রেগনেন্টের খবরে কেউ খুশি না? কি করে খুশি হবে বলুন তো ম্যাম? আপনার যে ননদ আছে উনি তো সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাচ্চা নষ্ট হয়ে গেছে, আর হয়তো কোনোদিন মা হতে পারবে না তিনি। এই কথাটা যেন আহিয়ার মাথায় বজ্রপাতের মতো আঘাত করলো। অনুর মিসক্যারেজ হয়ে গেছে? কিভাবে, কখন হলো? সে তো কিছুই জানে না। সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠতে নিল। নার্স দ্রুত এসে বলল, কি করছেন ম্যাম? স্যালাইন খুলবেন না, আপনার সমস্যা হবে। আহিয়া কোনো কথা শুনলো না। সে স্যালাইন টান দিয়ে খুলে দৌড়ে বাইরে চলে গেল। সে বাইরে যেতেই দেখতে পেল সবাই মাথা নিচু করে বসে আছে। সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে নার্সের কথা পুরোপুরি সত্যি। এটা কিভাবে হলো? আহিয়াকে ছুটে আসতে দেখে আরজান তার কাছে গেল। তারপর বলল, তুমি এখানে কেন এসছো? তোমার শরীর ভীষণ দুর্বল, ডক্টর স্যালাইন দিয়েছে, খুলেছো কেন? আপনি আগে বলুন অনু কি হয়েছে? আরজানের মুখ ছোট হয়ে গেল। তারপর শান্ত কণ্ঠে বলল, অনু সিঁড়ি থেকে পড়ে গিয়ে মিসক্যারেজ হয়ে গেছে। কিভাবে? তুমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলে তখন বাড়িতে হুলস্থুল কানটা বেঁধে গিয়েছিল।
অনু হয়তো সেই শব্দ পেয়ে নিচে নেমে আসছিল। হঠাৎ সে পা পিছলে নিচে পড়ে যায়। তারপর এইসব হয়ে গেল। আহিয়া বাকরুদ্ধ। তার জন্য অনুর এই অবস্থা, সে কি করে নিজেকে ক্ষমা করবে? আস্তে আস্তে হেঁটে অনুর দরজার সামনে গেল। বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, সেটা যে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। কি এক যন্ত্রণা! সবাই কেন একসাথে সুখী হতে পারে না? কেউ কিছু হারিয়ে কেন অন্য কাউকে কিছু পেতে হবে? সবাইকে একসাথে দিতে পারে না? হয়তো না। তাই অনুর কোল খালি করে আহিয়ার কোলে আসছে। আহিয়া তো কখনো এমনটা চায়নি, তাহলে কেন এমনটা হলো? মানুষের জীবন বড্ড অদ্ভুত, কখন কি ঘটে যায় বলা যায় না। একদিন কেটে গেছে, অনুর এখনো জ্ঞান ফেরেনি। অভ্রর পাগল প্রায় অবস্থা। বাচ্চা গেছে যাক, কিন্তু তার অনুর কিছু হলে সে কিভাবে বাঁচবে? ডাক্তার বলছে জ্ঞান না ফিরলে কিছু বলা যাবে না। বাড়ির প্রতিটা সদস্য এখানে কেউ বাড়ি ফিরেনি, কারোর খাওয়া দাওয়া নাই। আরজান আহির জন্য বাইরে থেকে একটু খাবার এনে জোর করে খাইয়ে দিয়েছে। আর যাই হোক, তাকে তো খেতেই হবে। তার মধ্যে যে আরও একটা প্রাণ আছে। আহিয়া সেই থেকে নিজেকে দোষ দিয়ে চলেছে। এক ধরনের ডিপ্রেশনের মধ্যে আছে সে। ডাক্তার বলছে এই অবস্থায় অন্য চিন্তা না করতে, তাহলে সেটা বাচ্চার ওপর প্রভাব পড়বে। কিন্তু আহিয়া কিছুতেই মানতে পারছে না এসব। তার নিজেকেই দোষী মনে হচ্ছে। আরজানকে বারবার বলছে। শেষ পর্যন্ত আরজান এক ধমক দিয়ে চুপ করে রেখেছে। অভ্র অনুর কাছে বসে আছে। ডাক্তার কাউকে ঢুকতে দিতে চায়নি, কিন্তু অভ্র অনেক রিকোয়েস্ট করে ঢুকেছে। বলছে সে কোনো কথা বলবে না বা বিরক্ত করবে না। অনুর হাতে স্যালাইন চলছে। দীর্ঘ একদিন পরে অনুর চোখ খুলছে পিট পিট করে। তার হাতের আঙ্গুল একটু নড়ে উঠল। অভ্র ফট করে তাকালো সেদিকে। সে খুশিতে আত্মহারা। তার পাখি চোখ খুলছে। অনু এবার পুরো চোখ মিলে তাকালো। অভ্র অনুর সারা মুখে চুমু খেতে শুরু করলো। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, পাখি, তুই ঠিক আছিস তো? তোর কোনো কষ্ট হচ্ছে না তো? অনু অপলক তাকিয়ে আছে অভ্রর দিকে। কি সুন্দর হাসি খুশি মায়াবী চেহারা, একদম শুকিয়ে গেছে। মনের মধ্যে কত কষ্ট লুকিয়ে কথা বলছে। অনুকে চুপ করে থাকতে দেখে অভ্র আবার বলল, কি হলো? কথা বলছিস না কেন? খারাপ লাগছে তোর? কথা বল পাখি। আমি ঠিক আছি। সত্যি ঠিক আছিস? না হলে বল, ডাক্তার ডাকি। এই বলে অভ্র উঠে চলে যেতে নিলে অনু তার হাত টেনে ধরলো। তারপর বলল, বললাম তো ঠিক আছি আমি, আপনি বসুন। মনে তো হচ্ছে কিছুই খাননি, চোখ মুখের কি অবস্থা? খাবার খেয়ে নিন। সেসব পরে হবে, আগে তোকে চেক করা দরকার। আর কি চেক করবেন অভ্র ভাই? সব তো আগের মতো হয়ে গেছে। অভ্র দেখলো এই একটা কথা বলতে অনু কয়েকবার ঢোক গিলল। সে অনুর কপালে চুমু দিয়ে বলল, মন খারাপ করিস না পাখি, আল্লাহ হয়তো এটাই চেয়েছিল। অনু এবার আর নিজেকে সামলাতে পারল না। সে অভ্রকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। তার অনেক কষ্ট হচ্ছে। বাচ্চার খবর শোনার পরে সে তেমন খুশি ছিল না, কিন্তু এই কয় মাসে অভ্রর আদর যত্ন, বাচ্চার প্রতি ভালোবাসায় সে মুগ্ধ হয়ে বাচ্চাকে, বাচ্চার বাবাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? কিছুই পেল না সে। অভ্র অনুকে ছাড়িয়ে অনুর ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, একটা ভালো খবর আছে পাখি। অনু অবাক হয়ে তাকালো। এই খবরের মাঝে কি এমন খবর হতে পারে যা ভালো বলছে অভ্র? অনুর চিন্তিত মুখের দিকে তাকিয়ে অভ্র বলল, আহি আর বেবি হবে। অনুর মুখটা হাসির মতো হতে গিয়েও হলো না। সে আবার কেঁদে দিল। অভ্র তাকে আবার জড়িয়ে ধরে বলল, কাঁদে না সোনা, আনন্দের খবরে কি কেউ কাঁদে? আমার বেবি কেন হলো না অভ্র ভাই? আমার সন্তান কি তোমার কেউ না অনু? আহিয়ার কণ্ঠ পেতেই অভ্র অনুকে ছেড়ে দূরে দাঁড়ালো। আহিয়া গিয়ে অনুকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও অনু, আজ আমার জন্যই তোমার সাথে এমনটা হলো। এসব কি বলছো ভাবি? তোমার জন্য কেন হবে? আমার জন্যই তো, তুমি তো আমাকে দেখতে আসছিলে, তাই তো এমনটা হলো। আমায় ক্ষমা করে দাও। এসব কথা বলো না ভাবি। আল্লাহ হয়তো চাইনিও আসুক, তাই তো দিয়ে আবার কেড়ে নিল। তুমি নিজেকে দোষ দিও না ভাবি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি হয়তো অন্য কিছু ভেবে রেখেছেন। বাড়ির সবাই রুমের মধ্যে চলে এসেছে। শায়লা বেগম মেয়েকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে।
আজমল চৌধুরী মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। তার কত আদরের রাজকন্যা, বাচ্চা দিয়ে কি হবে যদি তার মেয়েই না থাকে। আয়েশা বেগম আশরাফ চৌধুরীও অনেক আদর করে দিল অনুকে। অনু সবার মন খারাপ দেখে বলল, আরে তোমরা সবাই এত স্যাড হয়ে থাকলে হবে বলো? তোমাদের জন্য দেখো আমার ভাইপো একদম গম্ভীর হবে। তার আগমনে তোমরা না হেসে মুখ গোমরা করে রাখছো। আল্লাহ জানে তিনি আবার কেমন রাগী গম্ভীর হয়। অনুর কথা শুনে সবার মনটা একটু হালকা হলো। এই ঘটনার জন্য তো কেউ এটা এনজয় করতে পারছিল না। শায়লা বেগমের একটু খারাপ লাগলো। আহিয়া তো নিজের পরিবার ছেড়ে তাদের কাছে আছে, তারা যদি তাকে আদর যত্ন না করে কে করবে? শায়লা বেগম আহিয়ার দিকে এগিয়ে গিয়ে তার হাতে বালা দুটো খুলে আহিয়ার হাতে পরিয়ে দিতে দিতে বলল, ভেবো না এগুলো তোমাকে দিচ্ছি। যদি আমার নাতনি হয় তাহলে এগুলো তোকে বিয়ের সময় দিব, আর যদি নাতি হয় তাহলে এগুলো তার বউয়ের পাওনা। যত্ন করে রেখো। আহিয়া শায়লা বেগমকে জড়িয়ে ধরলো, তারপর বলল, আমি চাইনি মা এমনটা হোক। আল্লাহ চেয়েছে মা, তুমি এসব মনে রেখো না। এই সময় চিন্তা করা ভালো না। তুমি নিজের মতো থাকো। আর ভাবি শোনো, কিন্তু আমি কিন্তু ফুপি হতে পারবো না বলে দিলাম। আমাকে কিন্তু মামুনি ডাকতে বলবে। আর ছেলে হলে তো কথাই নেই, আমার মেয়ে হলে তার সাথে পাক্কা বিয়ে। দোয়া করি অনু, তোমার মনের আশা পূরণ হোক। এই কষ্টের মাঝে সুখের স্রোত বয়ে গেল হাসপাতালের কেবিন জুড়ে। হাসপাতাল থেকে বাড়িতে এনেছে 1 সপ্তাহ হয়ে গেছে। অনু এখন মোটামুটি সুস্থ। অনু অভ্রকে এতবার বলল অফিসে যেতে, কিন্তু সে শুনলে তো? তার এক কথা, ভালোভাবে সুস্থ হবে তারপর সে যাবে অফিসে। আহিয়ার শরীর মোটামুটি ভালো, কিন্তু খাবার খেতেই পারে না। যা খায় তাই বমি হয়ে আসে। আরজান তাকে বলছে নিয়মিত খাবার খেতে। আরজানের তো সারা দিন অফিসেই কাটে। আয়েশা বেগম, শায়লা বেগম আহিয়ার যত্ন করে। আহিয়ার মা খবরটা জানার পরে অনেক খুশি হয়েছে। সে বলছে সে আসবে আহিয়াকে দেখতে। এভাবেই দিন কাটছে। রাতে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। অভ্র রুমে এসে দেখলো অনু বিছানায় বসে কি এক গভীর চিন্তা করছে। অভ্র দরজা আটকে অনুর কাছে এসে বলল, এত কি চিন্তা করিস? অনু বলল, আমি ভাবছি ভাবির কি ছেলে হবে নাকি মেয়ে হবে। এতে এত ভাবাভাবির কি আছে? আল্লাহ যা দিবে তাই হবে। অবশ্যই ভাবার বিষয় আছে। ধরো ভাবি যদি মেয়ে হয়, আমার যদি ছেলে হয়, তাহলে তো হবে না। সিনিয়র মেয়ে আমার ছেলে বিয়ে করবে না, ভাবির ছেলে হতে হবে আর আমার মেয়ে হতে হবে, তাহলে তো ঝামেলা শেষ। তোর ইচ্ছে মতো সব হবে নাকি? হ্যাঁ হবে, তুমি বুঝতে পারছো না, এমনটাই হওয়া উচিত। আচ্ছা ধর তোর মেয়ে হলো, কিন্তু দেখতে আমার মতো কালো হলো, তাহলে কি তোর ভাইয়ের ফর্সা ছেলে তাকে বিয়ে করবে? আমার মেয়ে কালো হলেও সে সুন্দরী হবে, কারণ তুমি কালো হলেও অনেক সুন্দর। অভ্র দুষ্টু হেসে বলল, তাই নাকি? আগে তো জানতাম না। সুন্দর বলছি বলে আবার আকাশে উড়ো না যেন, আমার কাছে কিন্তু তুমি কিছুই না। হ্যাঁ তাই তো, আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। বলছি তোমাকে। বলছিস তো, আপনি থেকে তুমি, রাগী কণ্ঠ থেকে নরমালি সুরে, এগুলো প্রেম পড়ার লক্ষণ, বুঝলি পাখি? অনু লজ্জা পেয়ে বলল, ধুর যাও তো। কই যাবো রে পাখি? কতদিন তোকে জড়িয়ে ঘুমাই না, আজ আমি ঘুমাবো। ডোন্ট ডিস্টার্ব মি। এই বলে অভ্র অনুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। অনু নড়াচড়া করতে নিলে অভ্র বলল, দেখ পাখি, তোর শরীর ঠিক নেই, এই অবস্থায় নড়াচড়া করে আমাকে উস্কে দিস না, সেটা তোর জন্য খারাপ হবে। তাই চুপচাপ ঘুমা, আমাকেও ঘুমাতে দে। অনু নড়াচড়া বন্ধ করে পড়ে রইল। অভ্রও তাকে ভালোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সময় চলে দ্রুত গতিতে। দেখতে দেখতে আরও একটা মাস চলে গেল। আহিয়ার শরীর একটু ক্লান্ত, সে খেতে পারে না ঠিক মতো। অনু পুরোপুরি সুস্থ হয়ে গেছে। অভ্র এখন নিয়মিত অফিসে যায়। এখন সে বেশ সিরিয়াস হচ্ছে কাজের বিষয়ে। সবাই বসে গল্প করছে ডাইনিং রুমে। এর মধ্যে আরজানের ফুপু নীলিমা বেগম আসলো। তাকে দেখেই শায়লা বেগম এগিয়ে গেল তার দিকে। বাবা, এতদিন পরে মনে পড়লো আমাদের কথা। নীলিমা বেগম বলল, 1 মাস আগেই না অনুকে দেখে গেলাম। আরে সে কি আশা বলে না, এসে তো একদিন থাকলেও না, দেখা করেই চলে গেলে। আরে ভাবি,
সংসার নিয়ে এত ব্যস্ত যে বের হওয়ার সময় পাই না। আয়েশা বেগম এগিয়ে গিয়ে অভ্রকে বলল, আরে শুভ্র, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। জি মামি। এই বলে অভ্র ভিতরে চলে এলো। তারপর দেখলো অনু আহিয়া বসে গল্প করছে। শুভ্র গিয়ে তাদের পাশে বসলো। তারপর অনুর দিকে তাকিয়ে বলল, কেমন আছিস সোনু? অনু একটা মুচকি হাসি দিয়ে বলল, ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আহিয়া তুমি কেমন আছো? জি ভাইয়া, আমিও ভালো আছি। নীলিমা বেগম কথা বলতে বলতে ভিতরে চলে এলো। তারপর দুই ভাবির উদ্দেশ্যে বলল, ভাবি, আসলে একটা জরুরি কথা বলতে এসেছি। শায়লা বেগম বলল, কি দরকার নীলু? ভাবি, শুভ্র একটা মেয়েকে পছন্দ করেছে। মেয়েটা নাকি আহিয়া মার বান্ধবী। শুভ্র মেয়েটাকে বিয়ে করতে চায়। আরে না, ভালো কথা। আসলে ভাবি, একটা সমস্যা আছে। কি সমস্যা নীলু? ভাবি, আসলে মেয়েটা ডিভোর্সি। ওকে বাড়ি থেকে জোর করে মামাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু ওর মামাতো ভাই নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসতো, তাই ওকে ডিভোর্স দিয়েছে। ও তাহলে সমস্যা কি? আসলে ভাবি, ডিভোর্সি একটা মেয়ে কেমন হবে কি না জানি না, তাই আর কি সাহস পাচ্ছি না। আরে তুই না বলি আহিয়ার বান্ধবী, তাহলে আহিয়া আমার কাছ থেকে শুনলেই তো ভালো বোঝা যাবে। ভাবি, হ্যাঁ ভাবি, সেজন্যই এসেছি। আহিয়া মা যদি সম্মতি দেয় তাহলে কালকে না হয় আমরা সপরিবারে সেখানে যাব। আচ্ছা ঠিক আছে, আহিয়ার সাথে কথা বলে দেখ কি বলে। আহিয়া, শুভ্র আর অনু বসে গল্প করছিল। নীলিমা বেগম গিয়ে তাদের কাছে বসলো। তারপরও অনু আহিয়ার দিকে তাকিয়ে বলল, আহিয়া মা, কেমন আছো? আহিয়া বলল, আমি ভালো আছি ফুপুমণি, আপনি কেমন আছেন? নীলিমা বেগম বললেন, আমিও ভালো আছি। অনু বলল, আমি তো ভালো আছি ফুপুমণি, কিন্তু তুমি শুক্তি আপুকে আনোনি কেন? আরে মা, আমরা একটা জরুরি কাজে এসেছি, পরে সুপ্তিকে নিয়ে আসব। তারপর নীলিমা বেগম আহিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আহিয়া মা, তোমার বান্ধবী রুহি কেমন মেয়ে? আহিয়া একটু চমকে উঠল। তারপর মনে পড়ল আরজানের কথা। আরজান একদিন তাকে বলেছিল শুভ্র রুহিকে পছন্দ করে, তাহলে হয়তো সে জন্যই জিজ্ঞেস করছে ফুপুমণি। আহিয়া বলল, ও তো খুব ভালো মেয়ে ফুপুমণি, কেন বলুন তো? নীলিমা বেগম মুচকি হাসি দিয়ে বলল, আরে আর বলো না, শুভ্রটা আজ কদিন ধরে আমার মাথা খেয়ে ফেলছে। তার নাকি রুহিকে খুব পছন্দ, সে নাকি বিয়ে করলে রুহিকেই করবে। এ তো খুবই ভালো কথা, যদি সত্যি খুব ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইজানদের সাথে কথা বলি, কাল না হয় পাত্রী দেখে আসি। আহিয়া বলল, আপনাদের যা ভালো মনে হয়। রাতে সবাই মিলে খাবার টেবিলে বসে আলোচনা করলো। আরজান নিজেও বলল রুহি খুব ভালো মেয়ে, সে রুহিকে অনেক আগে থেকেই চিনে। আরজানের কথা শুনে আর কারো আর অমত করার মতো কিছু থাকলো না। একজন মানুষের জীবনে অতীত থাকতেই পারে, তাই বলে কিছু বর্তমানে সুখী হতে পারে না? অবশ্যই পারবে, কেন পারবে না? সব মানুষেরই সুখী হওয়ার অধিকার আছে। রুহির কাছ থেকে রুহির বাবার নাম্বার নিল আহিয়া। তারপর তাদের সাথে কথা বলে রুহিকে দেখতে যাওয়ার দিন করলো। 2 দিন পর আজ রুহিকে দেখতে যাবে সবাই। আরজান অবশ্য আহিয়াকে নিতে যাচ্ছিল না। আহিয়ার এমনিতেই শরীর বেশি একটা ভালো না, তার উপর জার্নি করাটা রিস্ক হয়ে যাবে। কিন্তু কে শুনে কার কথা? আহিয়া যাবে মানে যাবেই। তার একমাত্র বান্ধবীর বিয়ের কথা চলছে, সে যাবে না তা কি করে হয়? পুরো বাড়ির সবাই তৈরি হচ্ছে। আরজান সবাইকে গাড়িতে করে চলে যেতে বলল। তারপর সে আহিয়ার সাথে বাইকে করে গেল, কারণ সে বাইক সেফটি চালাতে পারবে বলে। রুহি একদিন আগেই বাড়িতে এসেছে, সে অবশ্য কিছুতেই আসতে চাচ্ছিল না, কিন্তু আহিয়া বারবার বলে তাকে বাড়িতে পাঠিয়েছে। মেয়ে দেখতে যাবে, আর মেয়ে যদি বাড়িতে না থাকে তাহলে কেমন হয়? রুহির বাবা মা তার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে। তারা বুঝতে পেরেছে তারা নিজের জেদ পূরণ করতে গিয়ে মেয়েটার জীবন নষ্ট করে ফেলেছিল। একে একে 2টা গাড়ি এসে থামলো রুহিদের বাড়ির সামনে। গাড়ি থেকে একে একে সবাই মেয়ে
নেমে আসলো। রুহির বাবা তাদেরকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে আসলেন। এরই মাঝে আরজানের বাইক এসেও থামলো রুহিদের বাড়ির সামনে। তারপর আহিয়া চলে গেল রুহির কাছে। রুহি মন খারাপ করে বসে আছেন, তার মোটেও বিয়ে করার ইচ্ছে নেই। একবার তো বিয়ে করেছিল, কিন্তু তাতে কি, সে তো সুখী হতে পারেনি। সংসার করার আগেই তার সংসার শেষ হয়ে গেছে। এসব ভেবে রুহির আর সংসারের ইচ্ছা জাগে না। আহিয়া তাকে বারবার বলে বলে রাজি করিয়েছে, তাকে জোর করে বাড়ি পাঠিয়েছেন। রুহির ভাবনার মাঝে আহিয়া তার কাছে আসলো, তাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, সাজগোজ করিসনি কেন? এখনো বিয়ে না করা ধান্দা নিয়ে বসে আছিস? রুহি মলিন মুখে বলল, বিয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, এখন বলছেন ইন্টারেস্ট নেই, 2 দিন পরে জামাইয়ের গলায় ঝুলে থাকবা। ধুর, বাদ দে তো এসব। তুই কেমন আছিস বল, শরীর ঠিকঠাক তো? একদম ঝাক্কাস। দুই বান্ধবী হাসতে হাসতে আহিয়া রুহিকে তৈরি করে দিল। তারপর বাইরে থেকে রুহিকে ডাক পাঠালো। আহিয়া একটা শাড়ি পরিয়েছে রুহিকে, মাথায় সুন্দর করে ঘোমটা দিয়ে দিয়েছে। রুহি খুব ফর্সা না হলেও দেখতে বেশ মায়াবী সুন্দরী। রুহি গিয়ে সবার সামনে সালাম দিল। সবাই সালামের উত্তর দিল। শুভ্র তাকিয়ে আছে রুহির দিকে, কিন্তু রুহি একবারও তাকায়নি কারোর দিকে। নীলিমা বেগমেরও রুহিকে বেশ পছন্দ হলো। শায়লা বেগম, আয়েশা বেগম, আজমল চৌধুরী, আশরাফ চৌধুরী সবাই পছন্দ করলো রুহিকে। তারপর রুহি আর শুভ্রকে কথা বলার জন্য তারা ছাদে পাঠিয়ে দিল। রুহি অবশ্য যেতে চায়নি। অনু আর আহিয়া জোর করে তাকে ধরে নিয়ে এসেছে ছাদে। রুহি ছাদের এক কোণায় দাঁড়িয়ে আমতা আমতা করছে। রুহিকে ভয় পেতে দেখে শুভ এগিয়ে আসলো তার দিকে। তারপর মুচকি হাসি দিয়ে বলল, কি ম্যাডাম, নার্ভাস কেন? কই, নার্ভাস হব কেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি নার্ভাস না? মোটেও না। শুভ্র আরেকটু এগিয়ে আসলো, একদম রুহির কাছাকাছি দাঁড়িয়ে বলল, সত্যি নার্ভাস না? জি না। শুভ্র আরেকটু এগিয়ে দাঁড়ালো, একদম রুহির গায়ের সাথে স্পর্শ লাগিয়ে। রুহি এবার একটু ভয় পিছিয়ে যেতে দিল। শুভ্র কোমর ধরে টান দিয়ে কাছে নিয়ে আসলো। রুহি প্রচণ্ড ভয় পেলে আমতা আমতা করে বলল, আরে কি করছেন, অসভ্যতামি করছেন কেন? কোথায় অসভ্যতা করলাম ম্যাডাম? এখনো তো কিছুই করিনি। আমি আবার ভালো ছিলেন, যা করার সব বিয়ের পরেই করব। রুহির কান গরম হয়ে গেল লজ্জায়। বিয়ে হতে না হতে কি অসভ্যতা শুরু করেছে। বিয়ে হলে না জানে কি করে। শুভ্র রুহির কানের কাছে মুখ নিয়ে বলল, বিয়ে হলে কি করব সেটা তো বিয়ের পরেই জানতে পারবে। এখন আপাতত কাঁপাকাঁপি বন্ধ করো, না হলে বিয়ের পরের কাজ বিয়ের আগেই করে ফেলবো। রুহি আর কোনো কথা বলল না, এক দৌড়ে ছাদ থেকে নেমে গেল। রুহি আর শুভ্রর এনগেজমেন্ট হয়ে গেল। 1 সপ্তাহ পরে বিয়ে। সবাই অবশ্য আরও পরের দিন ঠিক করতে চেয়েছিল, কিন্তু শুভ্রের কথা সে এত দেরি করতে পারবে না, কি আর করার। তাই সবাই 1 সপ্তাহ পরে দিন ঠিক করলো। সেদিন বাড়িতে এসে নীলিমা বেগমরা চলে গিয়েছেন তাদের বাড়িতে কত কাজ। 1 সপ্তাহ পরে ছেলের বিয়ে। বাড়িতে বিয়ের তোড়জোড় লেগে গেছে। সবাইকে যেতে হবে শুভ্রদের বাড়িতে। বাড়ির সবাই কিছু কেনাকাটাও শেষ করে ফেলেছে। বিয়ের আর মাত্র 2 দিন বাকি আছে। আজকে অনু, অভ্র, আহিয়া, আরজান যাবে। আরজান অবশ্য এত আগে যেতে চায়নি, কিন্তু শুভ্র এতবার ফোন করেছে যে সে আর না গিয়ে পারছে না। বিকেলবেলায় তারা বের হবে শুভ্রদের বাড়ির উদ্দেশ্যে। শায়লা বেগম আহিয়াকে বলল, আহিয়া মা, একদম লাফালাফি করো না। সব সময় চুপচাপ একপাশে বসে থাকবে, বেশি ছোটাছুটি করার দরকার নেই। আহিয়া ভদ্র মেয়ের মতো মাথা নেড়ে বলল, জি মা, আমি আপনার সব কথা শুনে চলব। গাড়ি চলছে আপন গতিতে। বেশ অনেকক্ষণ ড্রাইভিং করার পর শুভ্রদের বাড়ির সামনে গাড়ি দাঁড়ালো। এক এক করে সব আত্মীয় স্বজন এসে তাদের ঘিরে ধরলো। অনু তো খুশিতে হইচই করছে। সে তো ভুলেই গেছে এককালে সে শুভ্রকে ভালোবাসতো। আসলে সেটা হয়তো অল্প বয়সের আবেগ ছিল, তাই এত তাড়াতাড়ি ভুলেও অভ্রকে ভালোবাসতে পেরেছে। এখন আর অনুর শুভ্রর কথা মনে পড়ে না। এখন তো সে সব সময় অভ্রকে চোখে হারায়। অভ্র ছাড়া আর কিছুই ভালো লাগে না। আহিয়ারা বাড়ির ভেতরে প্রবেশ করলো। সবাই ছুটে আসলো আরজানের বউ দেখতে, কারণ তারা তো এখন পর্যন্ত আহিয়াকে দেখেইনি। সবাই আহিয়ার রূপ দেখে খুব প্রশংসা করলো।
পাশ থেকে একটা মহিলা আরজানের উদ্দেশ্যে বলে উঠল। একদম চাঁদের লাহান বউ পাইছে বাবা। আরজান মুচকি হাসলো। আহিয়া একটু লজ্জা পেল। নীলিমা বেগম ওদের খাবার দাবারের আয়োজন করলো। সবার ফ্রেশ হয়ে চুপচাপ কিছু খেয়ে নিল, তারপর বসে পড়লো আড্ডায়। বিয়ে বাড়ি হই হুল্লোড়ে কেটে গেল সেই রাত। চৌধুরী বাড়ির সবাই আজ চলে এসেছে। আজ বাদে কাল বিয়ে, আজ না আসলে কি হয়, তাই তারা একদম সকালবেলায় চলে এসেছে। সারাদিন সবাই আনন্দ ফুর্তিতে কেটে গেল। সন্ধ্যায় ছাদে হলুদের আয়োজন করা হলো। আহিয়া, অনু আরও সব কাজিন মিলে হলুদ শাড়ি পরলো। আরজান দূর থেকে দেখছে আহিয়াকে, একদম হলুদ পরি লাগছে তাকে। অভ্রকে সেই কখন থেকে ঘুরঘুর করছে অনুর পেছনে। তাকে দেখে মনে হচ্ছে যে সে মেয়ে পটাতে এসেছে, তা না হলে বইয়ের পেছনে এভাবে ঘুরে। অভ্রের কাণ্ডে সব কাজিনরা হাসাহাসি করছে, বেচারা পারেও বটে, একদম বউ পাগল। আহিয়া এদিক সেদিক ঘুরে ঘরে আসলো। আহিয়া ঘরে আসতে আরজান ঢুকে পড়লো, তারপর দরজা ছিটকিনি আটকিয়ে দিল। আহিয়া চমকে পেছনে তাকালো, অবাক হয়ে বলল, আরে আরে, আপনি এভাবে দরজা আটকাচ্ছেন কেন? কেউ দেখলে কি ভাববে? কোনো কিছু ভাববে না। আমি তো অন্য মেয়েকে নিয়ে দরজা আটকাইনি, আমি আমার নিজের বউকে নিয়ে আটকেছি, তাতে কার কি? আরে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে বিয়ে বাড়িতে মানুষজন কত, কেউ দেখলে সত্যিই মান সম্মান যাবে। আরে ধুর, এত চাপ নিও না, কাছে এসো, একটু আদর করি। আহিয়া চমকে পিছনে সরে গেল, তারপর রাগী কণ্ঠে বলল, এই খবরদার, একদম কাছে আসবে না। আমি অনেক সুন্দর করে সেজেছি, আমার সাজ নষ্ট করবে না বলে দিলাম। আরে জান, সাজ তো স্বামীর জন্যই, স্বামী নষ্ট না করলে কে করবে বলো? একদম না, আমি অনেকক্ষণ পর কিন্তু কষ্ট করে সেজেছি। এখন আমি আর কিছু তো ঠিক করতে পারবো না, আপনি জানতো এখন এখান থেকে। আরজান আহিয়ার একটা কথা শুনলো না, একদম কাছে এসে আহিয়াকে জড়িয়ে ধরলো। তারপর কোনো কথা ছাড়াই তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দীর্ঘ 5 মিনিট কিস করার পর সে আহিয়ার ঠোঁট ছাড়লো। আহিয়ার রেগে গেল, ঘুষি মারছে, আর লিপস্টিক একেবারে নষ্ট করে দিয়েছে। আরজান আহিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলো, তারপর মাথায় চুমু দিয়ে বলল, আরে সামান্য একটা লিপস্টিক নষ্ট হয়েছে, তাই তুমি আমার সাথে এমন করছো? আচ্ছা কই তোমার লিপস্টিক? আমি তোমাকে নিজ হাতে দিয়ে দিচ্ছি। আহিয়া ধুম ধামার কয়েকটা মেরে দিয়ে বাথরুমে চলে গেল। আরজান হাসতে হাসতে বিছানায় বসে পড়ল। তার বউ চরম রাখছে, যাকে বলা হয় রেগে বোম হয়ে গেছে। শুভ্রকে হলুদ দেওয়ার পরে সবাই বসে আছে। আহিয়ার রুহিকে ভিডিও কল দিয়েছে, সে সবটাই তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। রুহি অবশ্য কথা বলতে চায়নি, কিন্তু আহিয়া জোর করেই তাকে সব দেখাচ্ছে। এক সময় ফোন ঘোরাতে ঘোরাতে ফোন ধরলো শুভ্রর দিকে। রুহি লজ্জায় মাথা নিচে করে দিল। আহিয়া মুচকি হাসি দিয়ে বলল, কি ব্যাপার, লজ্জা পাচ্ছিস নাকি? রুহি বলল, ধুর, কি দাদা বলিস, লজ্জা পাবো কেন? আহিয়া হা হা করে হেসে দিল, তারপর বলল, কিন্তু তোকে তো আমার দেখে মনে হচ্ছে লজ্জাবতী ললনা। আর লুকিয়ে লুকিয়ে আর চোখে দেখতে হবে না, তাহলে একদম কাছে থেকেই দেখিস। রুহি আমতা আমতা করে বলল, কই দেখছি, আমি তো দেখছি না। তুই যে এতক্ষণ শুভ্র ভাইকেই তাকিয়ে তাকিয়ে দেখছিলি, সেটা আমার ভালো করে জানা আছে। বেশরম মাইয়া, এখনো বিয়ে হওয়ার খবর নাই, সে এখন জামাইকে দেখতে লাগছে। তুই কিন্তু বেশি বেশি করছিস আহিয়া, আমি মোটেও ওনাকে দেখিনি। ওমা, বিয়ে নাই হতে আবার উনি হয়ে গেল? বাবা, প্রেম তো জমে ক্ষীর। ধুর, তোর সাথে কথাই বলবো না, তুই ফোন রাখ। রুহি লজ্জা পেয়ে ফোন কেটে দিল। আহিয়া বসে বসে হাসছে। এরই মাঝে কাজ ছেড়ে আরজান রুমে আসলো। আহিয়াকে হাসতে দেখে বলল, কি ব্যাপার, এইভাবে পাগলের মতো হাসছো কেন? কই তেমন কিছু না তো, এমনি। এমনি এমনি এত হাসছো? আসলে রুহিকে ভিডিও কলে শুভ্র ভাইকে দেখাচ্ছিলাম, বেচারি লজ্জা পেয়েছে। ও আচ্ছা, তুমি খেয়েছো কিছু? হ্যাঁ, একটু আগেই তো খেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো তাহলে। আমি শুভ মানে আপনি শোবেন না? আরজান বলল, হ্যাঁ শুভ, আসলে অফিসের একটা ফাইল রেডি করতে হবে, সেটার পরেই শুয়ে পড়ছি, তুমি শুয়ে পড়ো। আহিয়া মাথা কাত করে আচ্ছা বলল, তারপর শাড়ি খুলে চেঞ্জ করে নিল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। ভোর ভোর সবাই উঠে পড়েছে। বাড়িতে বিয়ের আয়োজন চলছে, বরযাত্রী যেতে হবে আজ।
ওদিকে রুহির বাড়িতে তো আরো বড় আয়োজন, কারণ মেয়ের বাড়ির সব সময় একটু বেশি আয়োজন হয়। কাজকাম চলছে নিজের গতিতে। এদের সাথে টুকটাক কাজ করতে করতে দুপুর গড়িয়ে এলো। সবাই তৈরি হয়ে গেছে বরযাত্রী যাওয়ার জন্য। আহিয়া যাওয়ার জন্য বায়না করেছিল, কিন্তু আরজান যেন তাকে নিতে নারাজ। এই অবস্থায় গাড়িতে জার্নি করা মোটেও উচিত না। এমনিতেই তারা একদিন আগে এসেছে এখানে, তার উপর এখন যদি আবার জার্নি করে তাহলে সমস্যা হবে। আহিয়া ঘরে মন ভার করে বসে আছে। আহিয়া যাবে না দেখে অনুও যাবে না। কানাইয়া একা থাকলে আরো বেশি মন খারাপ করবে। সবাই চলে গেল বরযাত্রী। রাত 10টা। বিয়ের পর রুহিকে শুভ্রদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাকে আহিয়ারা সবাই মিলে বাসর ঘরে বসিয়ে দিয়েছে। রুহির বুক ধুরু ধুরু করছে। আগে অবশ্য তার বিয়ে হয়েছিল তার অমতে, যেখানে কোনো সংসারের স্বপ্ন ছিল না, নিজের কোনো চাওয়া পাওয়া ছিল না। কিন্তু এবার তো তা না। সে তো নিজের ইচ্ছাতেই শুভ্রকে বিয়ে করতে রাজি হয়েছে। প্রথমে অবশ্য সে বিয়ে করতে চায়নি। মা বাবা বারবার বলার পরও সেও ভেবে দেখেছে শুভ্র ভালো ছেলে। আহিয়া তাকে বলেছে শুভ্র অনেক ভালো, তাই রুহি আর অমত করেনি। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে ঢুকলো। রুহির বুক ধুরু করে উঠল। আস্তে আস্তে বিছানা থেকে নেমে এলো। তারপর শুভ্রের সামনে দাঁড়িয়ে তাকে সালাম করলো। শুভ্র তাকে ধরে ফেললো। তারপর বলল, আরে কি করছো সব তুমি? জানো না আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করা হারাম? জি জানি, আসলে সবাই বলে দিল। সবাই বললো আর তোমাকে সেটা করতে হবে? এটা কোনো বাধ্যতামূলক না। স্ত্রী স্বামীর বুকে থাকার যোগ্য পায় না, মনে থাকবে? জি থাকবে। তারপর শুভ্র রুহিকে হাত ধরে নিয়ে বিছানায় বসিয়ে দিল। সে পকেট থেকে একটা বক্স বের করলো। সেখানে থেকে একটা আংটি বের করে রুহির হাতে পরিয়ে দিল। তারপর রুহির হাত নিয়ে একটা চুমু দিল। রুহি একটু কেঁপে ওঠে। সে হাত সরাতে চাইলো, শুভ্র হাত ছাড়লো না। রুহিকে একটু কাছে টেনে এনে বলল, পালাই পালাই করছো কেন? এখন তো পালাতে পারবে না। কই পালাচ্ছি? পালাচ্ছই তো ম্যাডাম। আমি মোটেও পালাচ্ছি না। তাহলে কি ভয় পাচ্ছ? ভয় কেন বাবু? সত্যি ভয় পাচ্ছ না? মোটেই না। আমার দিকে তাকিয়ে বলো। রুহি তাকালো না, বরং আরও মাথাটা নিচু করে নিল। শুভ্র 2 হাতে রুহির মুখটা তুলে ধরলো। তারপর স্লো ভয়েসে বলল, আমার দিকে তাকাও রুহি। রুহি মাথা নাড়ল, যার অর্থ সে তাকাবে না। শুভ্র আর একটু কাছে আসলো। তারপর রুহির কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, এখন না, তাকালে কিন্তু অন্য কিছু করে বসবো। রুহি ফট করে শুভ্রর দিকে তাকালো। রুহি তাকাতেই শুভ্র আর কোনো কথা না বলে রুহির ঠোঁটগুলো নিজের ঠোঁটের মাঝে মেনে নিল। রুহির চোখ বড় বড় হয়ে গেল। লজ্জায় মাথা নিচু করে ফেলল। শুভ আর ঠোঁট ছাড়ল না। অতি আদরের সাথে তাকে কিস করতে লাগলো। রুহির চোখের পাতা কাঁপছে। সে চোখ খিচে বন্ধ করে রেখেছে। শুভ্র আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়ল। তারপর পাড়ি জমালো সুখের রাজ্যে। রুহিদের বিয়ের 1 সপ্তাহ কেটে গেছে। বৌভাতের পরের দিনই আহিয়ারা চলে এসেছে ওদের বাড়ি থেকে। লোকজন বেশি থাকলে আহিয়ার সমস্যা হয়, সেজন্য বাড়িতে নিরিবিলি পরিবেশে চলে এসেছে। অনুর পরীক্ষা শুরু হবে, সেজন্য সে মন দিয়ে পড়াশুনো করছে। যদিও অভ্রতাকে মাঝে মাঝে বিরক্ত করছে, তবুও সে মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করছে। তাকে তো ভালো রেজাল্ট করতেই হবে, না হলে ভালো ভার্সিটিতে ভালো ভর্তি হতে পারবে না। অনুর পড়ার মাঝেই অভ্র আবারও এসে তার গলায় মুখ ডুবালো। অনু কিছুটা চমকে উঠল। তারপর বিরক্ত হয়ে বলল, অভ্র ভাই, তুমি পড়তে দিবে না আমাকে? এত পড়াশোনা করে কি হবে? একটু তো স্বামীর প্রতি মনোযোগী হও। তো তুমি কি চাও, আমি পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ তোমার ঘাড়ে উঠে বসে থাকি? ইস, কি বলিস? ঘাড়ে বসবি কেন, কোলে উঠে বসে থাক। ধুর, অসহ্য। আচ্ছা, এতদিন অসহ্য হয়, তাহলে বাইরে চলে যাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। অভ্র উঠতে নিলে অনু তার হাত ধরে টেনে ধরে। চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ভালোই তো নাটক জানো। তো তোর কি মনে হচ্ছে আমি নাটক করছি? আচ্ছা ঠিক আছে, হাত ছাড়, দেখ নাটক করছি নাকি। হয়েছে হয়েছে, ঢং করতে হবে না।
তাহলে একটু ভালোবাসতে দে। ধুর, সবসময় এসব কেন? আরে পাখি, কাছে যদি বউ থাকে তাকে আদর না করে কি থাকা যায়? তোকে দেখলেই আমার সব সময় আদর আদর পায়। হয়েছে হয়েছে। কি হয়েছে? এখনো কিছু হয়নি, এসব হবে। অভ্র অনুর বই বন্ধ করে তাকে কাছে টেনে নিল। তারপর অনু মুখে হাত দিয়ে ঠোঁটে একটা চুমু খেলো। তারপর চোখে চোখ রেখে বলল। অনু, ঘুরতে যাবি? অনু চমকে উঠে বলল, কি, এখন ঘুরতে যাবে? এখন রাত 11টা বাজে। তো তাতে কি হয়েছে? স্বামীর সাথে ঘুরতে যেতে আবার রাত দিন কিরে? অনু চোখ ছোট ছোট করে বলল, নিজেকে কি হিরো ভাবো নাকি? যদি কোনো বিপদ আপদ হয় তখন কি হবে? আরে ধুর, কিছু হবে না, তুই রেডি হয়ে আয়। তারপর অনুর দিকে তাকিয়ে বলল, থাক, রেডি হওয়া লাগবে না, এমনিতে সুন্দর লাগছে, শুধু চুলটা একটু বেঁধে নে। অনু মাথা নেড়ে চুলটা বেঁধে নিল। তারপর অভ্র অনুর হাত ধরে বাইরে চলে গেল। বাইরে তার বাইকটা রাখা ছিল, সেটাই চড়ে বসে স্টার্ট দিল। অনু তার পেছনে উঠে বসলো। অভ্র বলল, আমি কি পরপুরুষ নাকি? এত দূরে বলছিস কেন? আরো কাছে এসে জড়িয়ে ধর। অনু কোনো কথা বলল না। সে আরেকটু কাছে চেপে বসে অভ্রকে জড়িয়ে ধরলো। অনু তাকে জড়িয়ে ধরতে সে বাইক চালালো নিজের গতিতে। বাইক ছুটে চলেছে অনেক দূরে। অভ্র কোথায় যাবে সে নিজেও জানে না, কিন্তু সে ঘুরতে চায় অনুর সাথে। আহিয়া জানালার কাছে দাঁড়িয়েছিল। সে সবটাই দেখতে পেল। তার মুখে একটা মুচকি হাসির রেখা দেখা দিল। যে অনু এক সময় অভ্রকে সহ্যই করতে পারতো না, সেই অনু আজ অভ্রের সাথে কতটা মিশে আছে, দুজন দুজনকে কতটা ভালোবাসে। অভ্রর এসব পাগলামিগুলো আহিয়ার অনেক ভালো লাগে। হঠাৎ ঘাড়ের কাছে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। আহিয়া বুঝতে পারলো আরজান তার কাছে এসে দাঁড়িয়েছে। আরজান আস্তে আস্তে আহিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। তারপরে ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে ম্যাডাম? অসুবিধা হচ্ছে না? আহিয়া মুচকি হেসে বলল, আরে এতক্ষণ তো বসেই ছিলাম, তাই ভালো লাগছিল না, এই জন্য এইখানে একটু এসে দাঁড়ালাম। আপনার কাজ শেষ হয়েছে? কাজ কি আর শেষ হয়? তবু তো শেষ করতে হবে, না হলে যে ম্যাডামের ঘুম হবে না। আপনার কাজ থাকলে করুন না, আমি কি বারণ করেছি নাকি? বারণ তো করনি, কিন্তু আমি জেগে থাকলে তো তোমার ঘুম আসে না। আর এখন তোমার ঘুমের প্রয়োজন, তাই কাজ পড়ে আগে তুমি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আপনি যে কত কাজ পাগল সেটা খুব ভালো করেই জানে সবাই। সবাই তো এটাও জানে আমি আমার বউকে কত ভালোবাসি। আহিয়া লজ্জা পেয়ে মুচকি হাসি দিল। আরজান বলল, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, কিছু করলামই না, শুধু শুধু লজ্জা পাচ্ছ। আসো, আগে কিছু করি, তারপর লজ্জা পাও। তোর আপনি অসভ্য। অসভ্য তো হতেই হবে ম্যাডাম, অসভ্য না হলে বাবারে শোনা যায় না। আহিয়ার লজ্জায় কান গরম হয়ে গেল। এই আরজানটা না সব সময় ভদ্র থাকবে, আবার যখন ফাজিল কথা বলবে তখন বলবেই, তো কোনোভাবেই থামানো যায় না। আহিয়ার রুমে চলে আসতেই আরজানও রুমে চলে আসলো। তারপর আহিয়াকে বলল, আসো, তোমার চুলটা বেঁধে দিই, অনেকদিন হয়ে গেল, সময় পাচ্ছি না। আহিয়া সুন্দর করে ড্রেসিং টেবিলের সামনে বসে পড়ল। আরজান সুন্দর করে আহিয়ার চুল চিরুনি করে দিতে লাগলো। তারপর ড্রেসিং টেবিলের ওপর থেকে তেল নিয়ে চুলে মালিশ করলো। আহিয়া চোখ বন্ধ করে আছে, তার অনেক ভালো লাগছে। আরজান বলল, কেমন লাগছে? আহিয়া বলল, অনেক ভালো লাগছে। শরীর খারাপের জন্য ঠিকমতো চলে যত্ন করা হয় না, কবে দেখা যাবে সব ওঠা শুরু হয়ে গেছে। এমনটা কখনোই হতে দেব না। এখন থেকে নিয়মিত আমি তোমার চুল চিরুনি করে বেঁধে দেব। তেল মালিশ করার দরকার হলে আমাকে বলো, আমি দিয়ে দেব। এমন স্বামী প্রত্যেকটা মেয়েই চায়। শোনো মেয়ে, এত মেয়েদের হাজবেন্ড হওয়ার শখ আমার নাই, আমি এক নারী দিয়ে আসক্ত। আহিয়া হেসে ফেলল। তারপর বলল, শুনুন, আপনি চাইলেও কখনো অন্য কারো হাজবেন্ড হতে পারবেন না। দরকার হলে গলায় রশি দিয়ে বেঁধে রাখবো, তবুও আমার সাথেই থাকতে হবে। তারা আরও নানান প্রকার গল্প করতে লাগলো। আহিয়ার চুল বাঁধা শেষ। আরজান তার হাত ধরে টেনে বিছানায় নিয়ে গেল। তারপর আহিয়াকে শুতে বলল। শুয়ে পড়ো আহি, অনেক রাত হয়েছে,
বেশি রাত জাগলে শরীর খারাপ হবে। আহিয়া মাথা কাত করে শুয়ে পড়ল। আরজান তার পাশে বসে পড়ল। তারপর তার পেটে মাথা রেখে বলল, আচ্ছা হি বেবি, রেসপন্স করবে কবে বলো তো? আহিয়া মুচকি হেসে বলল, অনেক দেরি আছে, 4-5 মাস না হলে তো বুঝতে পারবো না। আমি চাই ও তাড়াতাড়ি রেসপন্স করুক, যাতে আমি ওর অস্তিত্ব অনুভব করতে পারি। আহিয়া আরজানের চুলে হাত বুলিয়ে বলল, পারবেন মশাই, তার জন্য যে একটু ধৈর্য ধরতে হবে। আমি ধৈর্য ধরতে রাজি আছি, যদি সে ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আরজান আহিয়ার পেট থেকে মাথা উঠালো, তারপর বালিশে শুয়ে পড়ল। আহিয়াকে আস্তে করে তার বুকের মাঝে নিয়ে নিল। তারপরে আহিয়ার মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। আহিয়া শান্তিতে চোখ বন্ধ করলো, যেন এর থেকে শান্তি আর পৃথিবীতে কিছুই নেই। স্বামীর বুকে মাথা রেখে শোয়ার ভাগ্য কয়জনের হয়? আহিয়া ভাগ্যবতী, তাই তো স্বামীর এত ভালোবাসা, এত যত্ন পায় সে। 1 সপ্তাহ পরে অভি আর রাহা আসলো আরজানদের বাসায়। তখন সবাই বিকেলবেলা বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আয়েশা বেগম গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই সামনে অভিকে দেখতে পেল। আয়েশা বেগম একটা হাসি দিয়ে বলল, আরে অভি বাবা, কতদিন পরে দেখলাম তোমাকে, তুমি তো এখন আসোই না একদম। অভি বলল, আসলে ছোট মা কাজের চাপ একদমই আসে হয় না। কেমন আছো? এই তো ভালো আছি বাবা। তোমার পাশে কি রাহামানা? একদম চেনাই যাচ্ছে না। ভালো আছো মা? জি ছোট মা, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি মা। এসো এসো, ভেতরে এসো। তোমাদের সে কখন থেকে দাঁড় করিয়ে রেখেছি। আয়েশা বেগম সরে দাঁড়ালেন। অভি আর রাহা ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকতে দেখলে সবাই ডাইনিংয়ে বসে গল্প করছে। অভি এগিয়ে গিয়ে সালাম দিল আরজান চৌধুরী, আশরাফ চৌধুরীকে। তারা দুজন সালামের উত্তর দিল। তারপর অভিকে বসতে বলল। অভি বসে আহিয়াকে বলল, কেমন আছো আহিয়া? ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? আপু আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। আরজান কোথায়? উনি তো এখনো বাসায় আসেনি, চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে। অভি বলল। এরই মধ্যে আয়েশা বেগম 2 গ্লাস শরবত এনে দিলেন। অভি আর রাহা শরবত খেলো। অভি একটু আমতা আমতা করতে লাগলো। শায়লা বেগম রান্নাঘরে ছিল। তিনি হাত মুছতে মুছতে এর মধ্যে বাইরে এসে বললেন, আরে অভি বাবা, রাহামা কেমন আছো তোমরা? রাহা বলল, জি আন্টি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। ওদের টুকটাক কথার মাঝে আরজান বাড়িতে ঢুকলো। অভি আর রাহাকে দেখে একটু থমকে গেল। তারপরে আবার গটগট করে রুমে ঢুকলো। 8-10 জনকে ঢুকতে দেখে অভি দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, আরজান দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার টায়ার্ড লাগছে। আরজানের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে গেল। কারণ আরজানের সাথে ওদের এত ভালো সম্পর্ক যে হাজার বিরক্তির মাঝেও তার অভিকে চায়। কিন্তু আজ হঠাৎ কি হলো সে অভির সাথে এমন ব্যবহার করছে? শায়লা বেগম এগিয়ে এসে বলল, এটা কিভাবে কথা বলছো তুমি আরজান? কিভাবে বলছি মা, আমি টায়ার্ড তাই বলেছে। আমি তো তোমাকে কখনো দেখিনি যে তুমি টায়ার্ড থাকলে অভিকে অ্যাভয়েড করো। বরং তোমাকে তো অভির কাছ থেকে সরানো যায় না। তাহলে আজকে এমন কি হলো যে তুমি ওর সাথে এমন ব্যবহার করছো? আরজান কিছু বলবে তার আগেই অভি এগিয়ে এসে বলল, আন্টি ওকে কিছু বলবেন না, আসলে আমাদের মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তাই ও আরজান আমার সাথে এমন করছে। সব ঠিক হয়ে যাবে আন্টি। শায়লা বেগম কিছু না বলে চলে গেলেন রান্না করতে। অনেক দিন পরে অভি আর রাহা এসেছে। তাদের জন্য ভালো মন্দ কিছু রান্না করবে। শায়লা বেগমের হাতের রান্না ওরা খুব পছন্দ করে। কলেজ ভার্সিটির লাইফে ওরা কত আসতো বাড়িতে, নানান রকম খাবারের জন্য আবদার করত। শায়লা বেগম হাসি মুখে ওদের আবদার পূরণ করত। তার অনেক ভালো লাগতো ওদের ছেলে মেয়েগুলো খুব ভালো। হঠাৎ করে ওনার সিয়া আর সিয়ামের কথা মনে পড়ে গেল।
ওদেরও দেখা হয় না অনেক দিন। এসব ভাবতে ভাবতে তিনি রান্না বসালেন। আরজান কিছুক্ষণ ডাইনিংয়ে বসে চলে গেল রুমে। আরজানকে যেতে দেখে অভিও তার পেছনে এলো। আরজান রুমে গিয়ে ঠাস করে বিছানায় ব্যাগটা রাখলো। তার কেমন যেন অস্থির লাগছে, হয়তো বুকের মধ্যে কোনো কষ্ট অনুভব করছে সে। হঠাৎ কেউ তার পেছন থেকে জড়িয়ে ধরলো। আরজানের এই স্পর্শ চিনতে ভুল হলো না, এটা অভির স্পর্শ। ছাড়া একে অপরকে কত জড়িয়ে ধরেছে, একসাথে ঘুমিয়েছে, এই স্পর্শ সে কি করে ভুলবে? আরজান ঠাংটা মেরে সরাতে চাইল অভিকে, কিন্তু অভি তাকে ছাড়ল না, বরং আরও জড়িয়ে ধরে শক্ত করে। আরজান এবার বিরক্ত হয়ে বলল, শালা, আমি কি তোর বউ নাকি? এত শক্ত করে জোরে ধরেছিস কেন? বউ হবি কেন? তুই তো বউয়ের থেকে বেশি কিছু। কেমন কিছু তো আমার ভালো জানা আছে। ছাড়। ছাড়বো না, আমাকে বল, ক্ষমা করেছিস? তুই ছাড় বলছি অভি, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। তোকে কথা বলতে হবে না, তুই শুধু বল আমাকে ক্ষমা করেছিস কিনা। তুই আগে ছাড়। আমার বউ দেখলে আবার কি ভাববে? আমি আবার আমার বউ ছাড়া কাউকে জড়িয়ে ধরি না। অভি বিড়বিড় করে বলল, নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 8 আনা। এই কি বললি তুই? কিছু বলি না ভাই, ক্ষমা করে দে। আরজানের এবার সুশ্রী লাগছে, সে মহা বিরক্ত নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, করলাম ক্ষমা। ছাড় তো তুই আগে। অভি আরজানকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, তুই একটা জিনিস মারি, একটা ক্ষমা করতে কতগুলো মাস কাটিয়ে দিলি। ঠিক তোর মতো, তুই যখন বিয়ের খবর জানাতে 2 বছর কাটিয়ে দিলি। রাতে সবাই বসে খাওয়া দাওয়া করছে। অনেকদিন পরে দুই প্রিয় বন্ধু এক হয়েছে, আজ তাদের আনন্দের দিন। আজকে অভি আর রাহাকে যেতে দিবে না ওরা। বাড়ির সবাই জেনেছে যে অভি আর রাহার বিয়ে হয়েছে। তারা সবাই খুব খুশি হয়েছে। আজ অনেক পদের রান্না করেছে শায়লা বেগম। অনেক দিন পর ওনার হাতের রান্না খেয়ে দুজন প্রশংসায় পঞ্চমুখ। সাথে বাড়ির মানুষের প্রশংসা তো আছেই। ওনার খুব ভালো লাগে যখন কেউ রান্না কি ওনার প্রশংসা করে। এটা অবশ্য ওনার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। কেউ যদি খেয়ে প্রশংসা, তাহলে তার রান্না করার আগ্রহ বেড়ে যায়। খেয়ে দিয়ে সবাই ডাইনিংয়ে বসলো। অভি এবার আমতা আমতা করে বলল, আমি একটা কথা বলতে চাইছিলাম। আশরাফ চৌধুরী বলল, আরে বাবা কি বলবো বলো, অনুমতি নেওয়ার কি আছে? আসলে আঙ্কেল, আমাদের বিয়েটা তো একটা পরিস্থিতির কারণে হয়েছিল। বাড়ির সবাই এই বিষয় নিয়ে জানতো না। কিছুদিন আগেই আমরা পারিবারিকভাবে এটা সমাধান করেছি। বাড়ির সবাই চাচ্ছে বিয়েটা আবার আনুষ্ঠানিকভাবে হোক, সেজন্য আপনাদের সবাইকে বলতে এসেছি। আরে এটা তো খুব ভালো খবর। তা কবে বিয়ের দিন ঠিক করছো তোমরা? এই তো আঙ্কেল, সামনের মাসের 10 তারিখ। আচ্ছা ভালো। জি আঙ্কেল, আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এতক্ষণ সবাই কথা শুনছিল। এতক্ষণে তারা বুঝলো অভি আর রাহার আসার কারণ। তারা অবশ্য খুশি হয়েছে। বিয়েটাকে সামাজিক স্বীকৃতি দেওয়া দরকার। তা না হলে মানুষ কটু কথা বলতে 2 বার ভাববে না। রাতে খাওয়া দাওয়ার পর সবাই ছাদে গেল আড্ডা দিতে। অভ্র হাসতে হাসতে বলল, আরে অভি ভাই, কাজের মতো কাজ করেছো, একদম সিক্রেট ম্যারেজ করে ফেলেছো। অভি বলল, আরে অব্র, আমাদের এমন কিছু করার ইচ্ছে ছিল না, কিন্তু পরিস্থিতিতে চাপে করতে বাধ্য হয়েছি। যাই বলো ভাই, এটা তো অন্য রকমের একটা ফিলিংস। তা কেমন কাটলো তোমাদের এত বিবাহিত লাইফ? খুব বোরিং ভাই, বউ থাকতেও নাই। এমন বিয়ে করার থেকে ব্যাচেলর ভালো। অনু আর আহিয়া হেসে উঠল। রাহা একটু লজ্জা পেলে ওদের কথা শুনে। কি যা তা বলে যাচ্ছে অভি, মুখের কোনো লাগাম নেই। তারা প্রায় রাত 12টা পর্যন্ত গল্প করলো। তারপর আহিয়া অভি আর রাহাকে একটা রুমে থাকতে দিয়ে নিজের রুমে এলো। রুমে আসতেই আরজান তাকে জড়িয়ে ধরলো। তারপর ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, ইস, এতক্ষণ পর বউকে কাছে পেলাম। তো আগে পেলে কি করতেন? কি আর করবো, আদর করা ছাড়া তো আর কোনো কাজ নেই। বউ আমার এত সুন্দরী দেখলে আদর করতে ইচ্ছে করে। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। কি বললে? আমি ঢং করি? তুমি কি বলতে পারবে আমি তোমাকে ছাড়া অন্য মেয়েকে দেখেছি? সেটা আমি কি জানি? বিদেশ ছিলেন কতদিন,
না জানি কি না কি করেছেন তখন, আমি তো আর দেখতে যাইনি। ও আচ্ছা, এর জন্যই মানুষ বলে মেয়ে মানুষের ঝগড়া করার টপিক লাগে না। তারা আর কিছু না বলে কোথা থেকে কি টেনে নিয়ে এসে ঝগড়া করে, এই না হলে মেয়ে মানুষ। আপনি কি আমাকে ঝগড়ুটে বলতে চাইলেন? দূর, কি বলো? আমার বউয়ের মতো বউ আছে নাকি দুনিয়ায়? একদম লক্ষ্মী মিষ্টি মেয়ে, দেখলেই খালি আদর পায়। আসো একটু আদর করি। ধুর, বেশি বেশি। আরে জান, বেশি না, সত্যি বলছি। আসো একটা চুমু দিই। আপনি তো দিন দিন বেহায়া হয়ে যাচ্ছেন, মনে হচ্ছে অবর ভাইয়ের বাতাস লাগছে আপনার গায়ে।